খালেদা জিয়ার অভ্যর্থনায় ব্যাপক আয়োজন, গণতন্ত্রের উত্তরণের আশা বাড়বে, চলছে তারেক রহমানের ফেরার প্রস্তুতি প্রশাসন। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন, বলেছে ইসি। এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পাপন দম্পতির বিরুদ্ধে 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ 33 কোটি টাকার। শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর রক্তাক্ত অভিযানের 12 বছর আজ, নিহত 93 জনের নাম প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃতি সুপারিশ সংস্কার কমিশনের, বাজেটের 15% বরাদ্দের প্রস্তাব। ইউক্রেনের প্রতি বর্গ কিলোমিটার ভূখণ্ডের দখলে প্রাণ গেছে 27 রুশ সেনার, 4200 বর্গ কিলোমিটার অঞ্চল রাশিয়ার হস্তগত। এবং সুখবর পেলেন নারী দলের 8 বিদ্রোহী ফুটবলার, শনিবার নতুন চুক্তি করেছে বাফুফে, ভুটান থেকে ফিরলে যুক্ত হবেন অন্যরা। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা বেদিন। বিস্তারিত। চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক অভ্যর্থনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার দেশে ফেরার জনগণের মাঝে গণতন্ত্রের উত্তরণের আশা ও সাহস যোগাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার বিষয়েও প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এদিকে খালেদা জিয়ার বাসায় ফেরার বিষয়ে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ডিএমপি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা আর দলীয় পতাকা, বেচসহ নানা সামগ্রীর বেচাকেনা জানান দিচ্ছে প্রিয় নেত্রীর আগমন ঘিরে চলছে উৎসব আমেজ। চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা দিতে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, দেয়া হয়েছে নানা নির্দেশনাও। দলের বিভিন্ন ইউনিট ও সংগঠনকে দেয়া হয়েছে দায়িত্ব। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিশেষ শৃঙ্খলা টিম গঠন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রে উত্তরণের আশা ও সাহস যোগাবে। বাংলাদেশের মানুষ মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আবার মোটামুটি সুস্থ শরীরে দেশে প্রত্যাবর্তন করছেন। এটা বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের উত্তরণের পথে সাহস, নির্দেশনা এবং মানুষের একটা আশা জাগাবে। এটা আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়েও প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তার নিরাপত্তা ও অফিসেও দেখা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কিভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। এদিকে খালেদা জিয়ার সংবর্ধনা ঘিরে যানজট নিয়ন্ত্রণ আর নির্বিঘ্নে বাসায় ফেরা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ডিএমপি। এয়ারপোর্ট থেকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত যাত্রাটা সুগম এবং সুশৃঙ্খলভাবে হয়। এই পুরো পথে যেন কোনো ধরনের ট্রাফিক সমস্যা না হয়, সে ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপির এই কর্মকর্তা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যছবিতে আরও জানাচ্ছেন আপন উপু।
সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিসিএএমএম নাসির উদ্দিন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাআল্লাহ। সিইসি বলেন, প্রধান উপদেষ্টার চাওয়া অনুযায়ী ঈদের মতো উৎসবমুখর হবে নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে মানুষ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি, এটা আমরা সেই ওয়াদা তো কেউ দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না, সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই বিষয়ে আগে রাজনৈতিক ফয়সালা জরুরি, কোনো বিতর্কে জড়াতে চায় না কমিশন। এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে আগে ফয়সালা হোক, আমরা সব ফয়সালা হয়ে আইন কানুন চেঞ্জ হলে যদি পরিবর্তন হয় তখন আমরা সেই ব্যবস্থা নেব, কিন্তু আমরা এইটাতে আমরা ইনভলভ হতে চাই না। যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সভায় ময়মনসিংহ অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিসিবির সাবেক সভাপতি নজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে। এরই মধ্যে কমিশনের অনুমোদন মেলায় মামলা করতে যাচ্ছেন দুদকের উপপরিচালক সাইদুজ্জামান। এক যুগেরও বেশি সময়ে দায়িত্ব পালনকালে পাপনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম করে বিসিবির শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে দুদকে, যার মধ্যে উল্লেখযোগ্য বিপিএল স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের অভিযোগ। এমপি থাকা অবস্থায় অর্থ লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় দুদক। অন্যদিকে বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় আলাদা আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন স্থানে চিঠি পাঠাচ্ছে দুদক। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তের সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। সোমবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের কাছে কমিশন এ প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে মোটা দাগে ৩২টি সুপারিশ করা হয়েছে। এরপর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রতিবেদনের মূল বিষয়গুলোকে তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা। সুপারিশে বলা হয়, জরুরি চিকিৎসাকে একটি বিশেষায়িত ও অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা হিসেবে অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও সেবা গ্রহীতার অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত করতে একটি আধুনিক ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম গড়ে তোলারও সুপারিশ করেন তারা। যে আইনগুলোর কথা আমরা বলেছি সেটার মধ্যে জরুরিভাবে করতে পারে স্বাস্থ্য কমিশন আইন, আমরা একটা স্বাস্থ্য কমিশন করার কথা বলেছি। হেলথ সার্ভিস আইন করার বলছি, সমস্ত হেলথ ক্যাডার, বর্তমানে যে হেলথ ক্যাডার গুলো আছে এগুলোর ব্যাপারে কথা বলেছি। আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কথা বলেছি, ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশ অধিকারের জন্য কথা বলেছি। অ্যালাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইনের কথা বলেছি আমরা। গাজীপুরের বাসন সড়ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নগরীর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম। বলেন, হামলার পরপর দোষীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। রাতভর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় তারা। অভিযানে সন্দেহভাজন ৫৪ জনকে আটক করা হয়। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ বলেন, কোতোয়ালি থানায় দায়ের করা আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন। রাজধানী গাবতলী গরুর হাট দখল করেছেন সোহেল নামে ছাত্র দলের এক নেতা। দেশ টিভির অনুসন্ধান বলছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দরপত্রে পঞ্চম হয়েও বিএনপি নেতা এস সিদ্দিক সাজুর হয়ে হাটটি দখলে নিয়েছেন তিনি। নীতিমালা ভঙ্গ করে খাস আদায়ের নামে এমন দখলকে পৃষ্ঠপোষকতা করছে খোদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দরদাতারা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সানোয়ার হোসেন। দলবল নিয়ে গাবতলী গরুরহাট দখলে নিয়েছে সোহেল রহমান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার সত্যতা অনুসন্ধানে গাবতলী গরুরহাটে দেশ টিভি টিম। হাসিল ঘরে হাসিল তুলছে এরা কারা জানতে চাইলে নিজেরাই জানান, ইজারাদার নেই, তারা নিয়ন্ত্রণে নিয়েছেন গরুরহাট। সে বলতে পারবো, আমরা তো একবার কিছু বলতে পারবো না। নিয়ন্ত্রণের নামে দখলের নেতৃত্বে উঠে আসে বিএনপি নেতা সোহেল রহমানের নাম। আমাদের এখানে হাটে টোটাল 12-13 জন আছে, তো সবার একজন লিডার থাকে না, দেখা গেছে আপনার ক্যাপ্টেন হিসেবে আর কি। আর কি ক্যাপ্টেনটা কে? এক ভাই আছে, বড় ভাই সোহেল ভাই। উনি কে? মানে উনি জব করতেছে এখানে এখন, উনি তো পার ডে হিসেবে। এবার সোহেলের মুখোমুখি হতে চাই আমরা। অফিস কক্ষে ঢুকতেই দেশ টিভির ক্যামেরা দেখে সটকে পড়েন সোহেল। দীর্ঘ অপেক্ষার পর ছাগলের হাটে পাওয়া যায় তাকে। তবে তার দাবি খাস আদায় করছে সিটি কর্পোরেশন। তারা দিনমজুর হিসেবে কাজ করছেন। আপনার ভিতর বসা ছিলেন না? ছিলাম, আমরা তো ডেইলি বেসিস। তবে হাটের ব্যবসায়ী পাইকাররা বলছেন, সিটি কর্পোরেশনের দোহাই দিয়ে দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস সিদ্দিক সাজুর হয়ে হাট দখলে নিয়েছে সোহেল। সিটি কর্পোরেশনে এখন চালায় না। 14 তারিখ 15 তারিখ থেকে মনে হয় অন্য হানিফ সাহেব শুনছিলাম, হানিফ সাহেব, তারপরে ওই যে সাজু সাহেব, ওনারা এটা নিয়ে মারামারি ধরাধরি হইতেছে। ওরা কি হইতেছে আল্লাহ জানে। মানে মারামারি ধরাধরি মানে সরকার ওদিকে বেতাল হইতেছে। ঝামেলা হয়েছিল বড়, এখানে মারামারি হয়েছিল না? এমনি তো কোনো গ্যাঞ্জাম না, কিন্তু আইসা বিএনপি আলাদা নিয়েছিল। আর দেশ টিভির অনুসন্ধান বলছে, নিজেকে দিনমজুর হিসেবে দাবি করা সোহেল রহমান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস সিদ্দিক সাজুর একান্ত কর্মী তিনি। সিদ্দিক গাবতলী গরুরহাটের দরপত্রে অংশ নিয়ে পঞ্চম হয়েছেন, অথচ দরপত্রে প্রথম হয়েও হাটে ঢুকতে পারছে না আরাত মোটর। দ্বিতীয় অবস্থা আসি যে কি হয়, এটা কি করে, কারণ আমরা যেহেতু সর্বোচ্চ করদাতা, সর্বোচ্চ আমরা হাইট বিটার, আমাদেরকে দেওয়ার কথা, আমাদেরকে না দেওয়া এখন ডিপার্টমেন্ট কালেকশন কথা বলে বহিরাগত লোকদের টাকা উঠে দিয়েছে। দেশ টিভির হাতে আসা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একাধিক নথিপত্র বলছে, আরাত মোটর সর্বোচ্চ দরদাতা। তাকে হাটের ইজারা বুঝিয়ে দিতে সুপারিশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দরপত্র মূল্যায়ন কমিটি। তাহলে কেন সর্বোচ্চ দরদাতাকে রেখে দরদাতা হিসেবে পঞ্চম হওয়া ব্যক্তিকে বেছে নিল সিটি কর্পোরেশন? প্রশ্ন ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। আপনি কি আমাদের ক্যাশে এর বাইরে সিটি কর্পোরেশনের লোকের বাইরে কাউকে দেখেছেন? হ্যাঁ, আপনাদের টোল যে ইজারার যে ঘর, হ্যাঁ, সে ঘরের মধ্যে ঘরটাও সে দখলে রেখেছে, এমনকি আমরা সেইভাবেও দেখেছি। আমি দেখতেছি এটা হওয়ার কথা না। যদি হয়ে থাকে আমরা এর ব্যবস্থা নেব। এটা আমরা খাস কালেকশন করছি নিজেরা, এখানে অন্য কারো আসার সুযোগ নাই। মেজর প্রায়োরিটি হচ্ছে সরকারের রাজস্ব বেড়েছে কিনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লাভের দোহাই দিয়ে খাস আদায়ের দাবি করলেও
হাট ইজারার নীতিমালা বলছে হাট সর্বোচ্চ দরদাতাকেই দিতে হবে। 3 বার দরপত্র আহ্বান করেও যদি সর্বোচ্চ দর সরকারি মূল্যের চেয়ে কম হয় তাহলে সিটি কর্পোরেশন নিজেরা খাস আদায় করতে পারবে। তবে দরপত্রে অংশ নেয়া আরাত মোটর সরকারি মূল্যের থেকেও 7,63,20,700 টাকা দর বেশি দিতে চেয়েছে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। দেশ টিভির প্রতিবেদন প্রকাশের পর গাবতলীতে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। আর নাহিদ, অভিযান কখন শুরু হয়েছে আর কি বলছে প্রশাসন? ধন্যবাদ জেসিকা। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর গাবতলীর গরুরহাটে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইজারাদারদের যেই অভিযোগটা ছিল যে পঞ্চম যিনি ছিলেন তাকে দেওয়া হয়েছে হাটের দায়িত্ব, কিন্তু যিনি প্রথম হয়েছেন তাকে দেওয়া হয়নি, অর্থাৎ পঞ্চম যে সোহেল রানা অভিযুক্ত ওনারকে দেওয়া হয়েছে। তো এটার প্রেক্ষিতে কিন্তু এখানে সেনাবাহিনী এসে অভিযান পরিচালনা করে সত্যাসত্য পেয়েছে এবং তিনি যেটা এখানে দারুস সালাম ইউনিটের সেনাবাহিনীর অধিনায়ক এসে কিন্তু এখানে 8 জনকে শনাক্ত করেছেন এবং একজনকে বলতেছেন উনি হচ্ছেন সিটি কর্পোরেশনের লোক, আর সাথে থাকা 6 জন বলতেছে যে ওনারা হচ্ছে সিটি কর্পোরেশনের চুক্তিভিত্তিক। আরেকজনকেও চিহ্নিত করা হয়েছে সোহেল রানার লোক হিসেবে। তো সেনাবাহিনীর ধারাবাহিক কার্যক্রম পরিচালনার পর তাদেরকে চিহ্নিত করেছে। আমরা তাদের মাধ্যমে জানার চেষ্টা করবো আসলে এখানে আপনি সিটি কর্পোরেশনের ওনারা কে? ওনারা নাকি কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে, মানে কীভাবে নিয়োগ দিয়েছে আমি তো জানি না। আমাকে শুধু ডিউটি করতেছি আর কি। আমাকে শুধু ডিউটি ডালতে গেছে 8টা টু 8টা ডিউটি করতে। আচ্ছা, আমাদের যে সেনাবাহিনী জানালো যে এখানে আসলে সিটি কর্পোরেশন ছাড়া অন্য কোনো লোক অনুমোদন নাই, তো ওনারা কিভাবে আছে, আপনি কিভাবে আছেন আমাদের একটু বলেন তো। যে আমরা প্রতি বছর হাটে হাসিল করি, তো ওই অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা শুনছি যে সিটি কর্পোরেশন লোক নিবে, তো সেই বেসিসে আসছি। তো ওনাদের অফিসাররা তো চেঞ্জ হয়, আপনার 12 ঘন্টা পর চেঞ্জ হয়। তো আমরা আসছি পরে আমাদের অভিজ্ঞতার বেজে আমাদের পার ডে একটা বেতন ধরে আমাদের নিয়োগ দিয়েছে। তারা বলছে যে চুক্তিভিত্তিকভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু একজনকে ওই যে যিনি পঞ্চম হয়েও এই হাটের দায়িত্ব পেয়েছেন সোহেল রানা, তো আমরা ওনার লোকের সাথে কথা বলবো। আপনাকে সোহেল রানা কেন নিয়োগ দিয়েছে বা আপনি কেন এখানে? এটা হলো যে আমি তো ভাই এখানে এই সব লোকের মতো এখানে আসছিলাম চাকরির জন্য, বুঝতে পারছেন। তো এখানে এরা যখন করে তখন আমি 6 তারিখে আসছি, আসার পরে আমি এই ক্যাশে বসছি, আমরা বসেছি ক্যাশে, এই তো। সেনাবাহিনী কিন্তু 8 জনকে শনাক্ত করার পর একজনের পরিচয়পত্র পেয়েছে এবং বাকি যারা ছিল তাদের নাম ঠিকানা তালিকাভুক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। বিধিনিষেধ থাকার কারণে তারা ক্যামেরার সামনে আমাদের সাথে ব্রিফ করছে না, কিন্তু তারা জানাচ্ছেন যে এই অভিযোগের সত্যতা মিলেছে এবং খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো গাবতলীর গরুরহাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশ টিভির প্রতিবেদন প্রকাশের পর গাবতলীতে অভিযান চালাচ্ছে প্রশাসন। তো সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। এবার আফতাবনগরে বসবে না কোরবানি পশুর হাট। ইস্টার্ন সিটির ভেতরে অস্থায়ী পশুর হাট বসাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দেয়া নোটিশ স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি কাজী জিনা তারা ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট এই আদেশ দেন। ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের অধিকাংশ অংশে ইজারার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1,77,25,000 টাকা দরপত্রের আহ্বান করেছিল। এর আগে রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারার নোটিশ স্থগিত করেছিল হাইকোর্ট। এ প্রসঙ্গে রিটকারের আইনজীবী আনোয়ার হোসেন লিটন বলেন, 2 সিটি কর্পোরেশনের ইজারার জন্য দরপত্রের নোটিশ হাইকোর্ট স্থগিত করায় এবার আফতাবনগরে পশুর হাট বসছে না। আজকে কার্যতালিকায় 9 নম্বর আইটেম হিসেবে ছিল এবং এটা শুনানি হয়েছে। শুনানি অন্তে যে স্ট্যাটাস কোটা ছিল সেই স্ট্যাটাস কোটা ভ্যাকেট করেছে। হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল যে এটা স্ট্যাটাস কো থাকবে, সেটাই বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর রক্তাক্ত অভিযানের 12 বছর আজ। মহাসমাবেশে নিহতদের মধ্যে 93 জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি। প্রাথমিক এ তালিকা নিয়ে এখনও যাচাই বাছাই চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হেফাজত নেতারা। ইউসুফ ভুইয়ার প্রতিবেদন।
2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশনে ঠিক কতজন নেতাকর্মী নিহত হয়েছিল সেই বিতর্ক এখনো শেষ হয়নি। তবে এবার নিহত 93 জনের নাম পরিচয় প্রকাশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। হেফাজতের পক্ষ থেকে বলা হচ্ছে নিহতের এই তালিকাটি খসড়া, যাচাই বাছাই শেষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে 2024 সালের 19 আগস্ট সোশ্যাল মিডিয়ায় 61 জন নিহতের একটি তালিকা প্রকাশ করেছিল মানবাধিকার সংস্থা অধিকার। আন্তর্জাতিক মিডিয়া বিবিসির অনুসন্ধানে বলা হয়েছিল 2013 সালের 5 ও 6 মে অন্তত 58 জন নিহত হয়েছিল। এবার হেফাজত ইসলাম প্রকাশিত প্রাথমিক তালিকায় নিহত যে 93 জনের তথ্য দেওয়া হয়েছে তাদের অধিকাংশই বয়সে যুবক। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করছে কর্মচারীরা। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের সামনে সকাল 9:30 থেকে বেলা 11:30 পর্যন্ত 2 ঘন্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন শরীয়তপুর আদালতের কর্মচারীরা। এ সময় বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রেজওয়ান খন্দকার বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বাগেরহাটেও কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা। বক্তারা বলেন, দাবি না মানলে আরও বড় কর্মসূচির ঘোষণা করবে অ্যাসোসিয়েশন। আমি 1997 সালে স্টেনোগ্রাফার হিসেবে জেলা ও দায়রা জজ কোর্টে যোগদান করেছি। আমার চাকরির বয়স 27 বছর, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো প্রমোশন পাইনি। আমাদের মূল দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করত বাংলা বিচার বিভাগীয় কর্মচারীগণকে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। মানে আমরা আরও কঠোর অবস্থানে যাব যদি আমাদের দাবি দেওয়া অতি সত্বর কারণ হয়, মানে বাস্তবায়ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের রাজধানী উত্তরার 5তলা বাড়িতে তার মা শামসুন নাহার বেগম ও ভাই শিশির আহমেদের বসবাস করতে কোনো বাধা নেই। এ নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 19 ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে রায় দেন। এর ফলে এই বাড়িতে শামসুন নাহার বেগম ও শিশির আহমেদের বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই বলে জানান আইনজীবীরা। নিজের প্রভাব খাটিয়ে তাদেরকে ওই বাড়ি থেকে 2017 সালে বের করে দেন তুরিন আফরোজ। ভাইয়ের বিরুদ্ধে মামলাটা করেছিলেন। মামলাটা প্রথমে করেছিলেন নিম্ন আদালতে। নিম্ন আদালতের রায় তুরিন আফরোজের পক্ষে যায়। পরবর্তীতে সেটা হাইকোর্ট তার বিপক্ষে রায় দেন জাজমেন্টের মাধ্যমে, এবং সেই জাজমেন্টটাই সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বহাল রেখেছেন আজ। এর ফলে 80 ঊর্ধ্ব একটা অসহায় মহিলা, যিনি ডোর টু ডোর, যিনি স্ট্রিট টু স্ট্রিট ঘোরাফেরা করছিলেন অসহায়ের মতো, উনি ওনার নিজ বাড়িতে ঢোকার অধিকার ফিরে পেলেন। ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দ্বন্দ্বের অবসান না হওয়ায় সোমবার সকাল থেকেই ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে ছাড়েনি কোনো বাস। সিএনজি শ্রমিকদের বিচার না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাস শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে যাত্রীদের চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে। যানবাহন পাচ্ছি না, অফিসে যাব, সবাই অটো রিক্সার জন্য দ্বিগুণ ভাড়া নিয়ে অপেক্ষা করতেছি। কয়দিন পরই বাস সিএনজি সংঘর্ষের কারণে আমাদের দুর্ভোগের কোনো শেষ নেই। আমরা ঢাকা থেকে আসছি, এই বাচ্চা সহ এখন আমরা চরপেশন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। এভাবে বাস না থাকলে, অ্যাটলিস্ট বাস থাকলে আমরা সহজে যাইতে পারতাম।
জানাজা ও ফুলেল শ্রদ্ধায় সুপ্রিম কোর্ট থেকে শেষ বিদায় জানানো হলো সাবেক জামায়াত নেতা ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে। সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আইনজীবী, বিচারপতি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। জানাজায় অংশ নিয়ে তারা বলেন, নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন বিশিষ্ট আইনজীবী আব্দুর রাজ্জাক। সবসময় স্রোতের বিপরীতে মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন তিনি। এ সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছোট ছেলে সবার কাছে দোয়া চান। জানাজা পড়ান তার বড় ছেলে। বাইতুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা শেষে কিছুক্ষণের মধ্যে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে জ্যেষ্ঠ এই আইনজীবীকে। আদালতকে সঠিক যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে পৌঁছার ব্যাপারে তার আপ্রাণ চেষ্টা ছিল। কখনো তিনি সেখানে রাগ করেননি। আদালতে যখন তার স্মার্ট উপস্থাপনার ভঙ্গি ছিল, এটা আমাদের সকলের কাছে অনুকরণীয় ছিল। আজকাল আমরা মানুষের মধ্যে যেমন ঔদ্ধত্য দেখি, গর্ব অহংকার দেখি, উঁচু গলায় কথা বলতে দেখি, ক্ষমতার দাপট দেখাতে দেখি, উনি কোনো দিনই এটা পছন্দ করতেন না। উনি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিনম্র চিত্তে চেষ্টা করতেন। দেখছেন সংবাদ দুপুর। ভারতের আগ্রাসন ও উস্কানি কঠিনভাবে মোকাবেলা করবে পাকিস্তান। সোমবার দেশটির সর্বদলীয় বৈঠক থেকে ঘোষণায় বলা হয়, আঘাত এলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তবে জাতীয় নিরাপত্তা ইস্যুতে বৈঠকে অংশ না নেয় ইমরান খানের দল পিটিআই এর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন অনেকে। এদিকে ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আজ রুদ্ধদ্বার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। রায়হান কবির শুভ্র রিপোর্ট। মারণাস্ত্রের মহড়া চালিয়ে পাল্টাপাল্টি যুদ্ধ সক্ষমতা জানান দিচ্ছে ভারত পাকিস্তান। পারমাণবিক শক্তিধর দুদেশের সম্ভাব্য যুদ্ধের প্রভাব পড়েছে পুরো অঞ্চলে। ভারতের উস্কানি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিতের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। এ নিয়ে সংস্থাটি যেন দ্রুত ব্যবস্থা নেয়। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে রোববার তাগিদ দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারার। নয়াদিল্লির কর্মকাণ্ড কিভাবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ঠেলে দিচ্ছে সে বিষয়েও স্পষ্ট করা হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। বিশেষ করে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের মতো ভারতের বেআইনি পদক্ষেপের বিষয়টিতেও জোর দিচ্ছে শাহবাজ সরকার। চলমান পরিস্থিতিতে সোমবার সকালে সর্বদলীয় বৈঠকে বসে পাকিস্তানের মন্ত্রীদের পাশাপাশি আইএসপিআর এর মহাপরিচালক, পিপিপি, পিএমএলএন এর শীর্ষ নেতা সহ আরো অনেকে। ভারতের দিক থেকে যে কোনো আক্রমণ বা উস্কানি কঠোরভাবে মোকাবেলায় একমত হন তারা। আঞ্চলিক স্থিতিশীলতায় সশস্ত্র বাহিনীর পাশে থাকারও প্রতিশ্রুতি দেন। এছাড়া ভারতীয় আক্রমণ রুখে দিতে যৌথ মোর্চা গঠনে সম্মতি এসেছে বৈঠক থেকে। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন বৈঠকে ইমরান খানের দল পিটিআই অংশ না নেওয়ায় ক্ষোভ ঝাড়েন পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারী। দলটিকে দেশবিরোধী হিসেবেও আখ্যা দেন তিনি। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরার অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। পেহেলগামের ঘটনায় তার দেশকে জড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন পাক প্রধানমন্ত্রী। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাশিয়ার সঙ্গে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব। রোববার প্রাগে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকরের জন্য রাশিয়ার উপর আমেরিকা ও ইউরোপের চাপ অব্যাহত রাখতে হবে। আবার ইউক্রেনকে দমনের জন্য পারমাণবিক অস্ত্রের দরকার হবে না বলে জানান পুতিন। এদিকে মস্কোর আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 2 রুশ নাগরিক। আরবিদ আফসারের রিপোর্ট। গেল কয়েক বছরের রুশ ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা কেড়েছে কয়েক লাখ সেনাসহ অসংখ্য বেসামরিক নাগরিকের প্রাণ। যুদ্ধবিরতির জন্য রাশিয়ার উপর চাপ দিচ্ছে পশ্চিমা বিশ্ব। মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র। তার উপর ইউরোপভুক্ত দেশগুলোর দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সম্প্রতি এ ইস্যু নিয়ে চেক প্রজাতন্ত্র সফরে যান তিনি। রোববার প্রেসিডেন্ট পেতর পাভেলের সঙ্গে প্রাগের এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব।
আমরা বিশ্বাস করি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি আজকে থেকেই শুরু করে টানা 30 দিন পর্যন্ত অব্যাহত রাখা যাবে, কিন্তু তারা স্বল্প যুদ্ধবিরতির কথা বলে রুশরা কয়েকদিনের মধ্যে অসংখ্য হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের জন্য রাশিয়ার উপর আমেরিকা ও ইউরোপের চাপ অব্যাহত রাখতে হবে। এদিকে যুদ্ধে ইউক্রেনকে দমনের জন্য পারমাণবিক অস্ত্রের ব্যবহারের দরকার নেই বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মস্কোর শক্তির উপর তার যথেষ্ট ভরসা আছে। আমাদেরকে উস্কে দিয়ে একটি ভুল পদক্ষেপ কিংবা সিদ্ধান্তের সুযোগ প্রতিপক্ষ হাতিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমরা তা হতে দেইনি। আমি মনে করি এই যুদ্ধে পারমাণবিক অস্ত্রের দরকার হবে না। 2022-এ যে যুদ্ধ শুরু হয়েছে তা নিজ শক্তি দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল সহজেই অর্জন হবে। রুশ অঞ্চলগুলোকে ছোট ছোট দেশে বিভক্ত করে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে শেষ করে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি একাই পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে জানান তিনি। এদিকে মস্কোর আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে রোববার একাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় সবার। এতে ভবনে আগুন ধরে যায়। দমকল বাহিনী এসে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস পাইপলাইন বিস্ফোরণের কথা উঠলেও এর সঙ্গে ইউক্রেনের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুতিন প্রশাসন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইউক্রেনের প্রতি বর্গ কিলোমিটারের ভূখণ্ড দখলের জন্য রাশিয়াকে 27 সেনা জীবন দিতে হয়েছে, এমনই এক চাঞ্চল্যকর প্রতিবেদন সামনে এনেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রায় 1,07,000 নিহত রুশ সেনার পরিচয় মিলেছে। এদিকে 2024 সালের শেষ পর্যন্ত ইউক্রেনের প্রায় 4,200 বর্গ কিলোমিটার অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। আরবিদ আফসারের রিপোর্ট। 2022 সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের নানা দেশ যুদ্ধবিরতি কার্যকরের জন্য মস্কোকে চাপ দিয়ে আসছে। এদিকে ইউক্রেনের একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে রাশিয়া। নিজ দেশের আয়তন বাড়াতে গিয়েও খেসারত দিতে হচ্ছে দেশটিকে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনের প্রতি বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলের জন্য রাশিয়াকে 27 সেনার প্রাণ বলি দিতে হয়েছে। যুদ্ধের শুরুর পর সময় বাড়ার সঙ্গে সঙ্গে রুশ সেনার প্রাণহানির সংখ্যাও ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে। গেল বছর রাশিয়ার জন্য সবচেয়ে সংঘাতময় বছর ছিল, যেখানে প্রায় 46,000 রুশ সেনারা প্রাণ হারিয়েছে। বিবিসির রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 1,07,000 নিহত রুশ সেনার পরিচয় পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছেন সামরিক বিশেষজ্ঞরা। সেই সংখ্যা 2,38,000 পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের। গেল বছরের আগস্টের মাঝে ইউক্রেন রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে হামলা চালালে প্রায় 1300 রুশ সেনা নিহত হন। অন্যদিকে ইউক্রেনের পূর্বাংশ দখলের জন্য পুতিন সেনা পাঠালে নিহতের সংখ্যা ছাড়িয়ে যায় হাজারের ঘরে। আমেরিকান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW বলছে, গেল বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে রুশরা ইউক্রেনের প্রায় 2,400 বর্গ কিলোমিটার জায়গা দখল করেছে। 2024 সালের শেষ পর্যন্ত ইউক্রেনের প্রায় 4,200 বর্গ কিলোমিটার অঞ্চল নিজ মানচিত্রের অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।